নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। রবিবার রাতে আনন্দপুরে নাজিরাবাদে মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৮ নিখোঁজ বহু। বেআইনিভাবে কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন সুজিত বসু। কলকাতায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের। রবিবার মাঝরাতে মোমো তৈরির কারখানায় আগুনে পুড়ে মৃত ৮। ২৪ ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসলো না আগুন। মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রভাব, যার ফলে পরিষেবায় বড়সড় ব্যাঘাত ব্যাংকে। এসআইআর হয়রানির মাঝে আগামী মাসে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, ৩ দিনের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের মাঝে এবার ঝেঁপে বৃষ্টি, ভিজবে রাজ্যের একাধিক জেলা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শেষ কবে এমন বিভৎস অগ্নিকাণ্ড দেখেছে শহরবাসী? রবিবার রাতে আনন্দপুরের নজিরাবাদের মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৮ জনের মৃতের কথা সামনে এসেছে। নিখোঁজ এখনো বহু। এই ধ্বংসস্তূপ থেকেই একে একে সামনে আসছে ভয়াবহ ব্যবস্থার ছবি। ঝলসানো দেওয়াল, কালো ছাই আর পোড়া গন্ধে ভারী বাতাস। রবিবার সকালে আনন্দপুরে নাজিরাবাদের যে জায়গাটা ছিল কর্মচঞ্চল কারখানা, মঙ্গলবার দুপুরে তা যেন এক ভয়াল জতুগৃহ। অথচ ঠিক কতজনের প্রাণ গিয়েছে ৩৬ ঘন্টা পরেও নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। এই ধ্বংসস্তূপ থেকেই একে একে সামনে আসছে ভয়াবহ অব্যবস্থার ছবি। অগ্নি নির্বাপনের কোনো পরিকাঠামো না থাকা সত্ত্বেও বিপদ জেনেও গোডাউনে রাখা হয়েছিল দাহ্য পদার্থের স্তূপ, এমনই অভিযোগ উঠছে। ফলে প্রশ্ন উঠছে, আদৌ কি কোনোদিন এই গোডাউনের ফায়ার অডিট হয়েছিল? স্থানীয়দের দাবি, আরও বিস্ফোরক। মোমো তৈরির কারখানার আড়ালে চলত অবৈধ কোল্ড ড্রিঙ্কস তৈরির কাজ। সেই কারণেই প্রচুর দাহ্য পদার্থ মজুত করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি জলাশয় বুঝিয়ে গড়ে তোলা হয়েছিল গোডাউন। এই অভিযোগও ক্রমশ জোরালো হচ্ছে। সব মিলিয়ে এই জতুগৃহকে কেন্দ্র করে স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনিক নজরদারির গাফিলতি আর চরম অব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত ১:৩০, চারপাশ নিস্তব্ধ। আচমকাই আগুন লাগে পাশের একটি ডেকোরেটার্স সংস্থার গুদামে। গুদামের গা ঘেঁষেই ছিল মোমো তৈরির কারখানা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে। দাও দাও করে জ্বলে ওঠে তেল, গ্যাস ও অন্যান্য দাহ্য সামগ্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শুরু হয় প্রাণপণ লড়াই। কিন্তু সময় যত গড়ায় আগুন ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। সোমবার দমকল আধিকারিকেরা স্পষ্ট করে জানিয়েছেন, ওই গোডাউনে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। মঙ্গলবার বেলার দিকে ঘটনাস্থলে পৌঁছন দমকলের ডিজি রণবীর কুমার। নজরদারির অভাব রয়েছে তা স্বীকার করেছেন তিনি। বছর ধরে চলছিল স্যার এটা প্রায় 15। এখানে কি ফায়ারের সমস্ত কিছু মানা হয়েছিল? ছিল না, ফায়ারের কোনো ক্লিয়ারেন্স নেই, কোনো কমপ্লায়েন্স নেই। মঙ্গলবার ঘটনাস্থলে এসেই সেই কথাই কার্যত স্বীকার করে নেন দমকল মন্ত্রী সুজিত বসু। তার কথায় প্রচুর জায়গায় প্রচুর কারখানা রয়েছে। অনেকে লাইসেন্স নিয়ে করছেন, অনেকে বেআইনিভাবে করছেন। এখনই বলতে পারবো না ওদের কাছে কি কাগজপত্র রয়েছে। যদি বেআইনিভাবে হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে। জলাশয় বুঝিয়ে গোডাউন তৈরির অভিযোগ প্রকাশ্যে অবশ্য পাশ কাটিয়ে যান মন্ত্রী। বলেন, এটা ভূমি দপ্তর দেখবে, যাদের দেখার দায়িত্ব তারা দেখবে। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কোনো রাগঢাক রাখেননি তিনি। সুজিতের সাফ কথা, ডিজির সঙ্গে কথা বলেছি, এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থার মতো কিছুই ছিল না। আমাদের ফায়ার অডিট হয়। এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। ফরেনসিক টিম আসবে, এফআইআর হবে, তদন্তও হবে। যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিন। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না। এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না।
ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে, কিছু উদ্ধার হয়েছে। পুরো লিস্ট এক্ষুনি বলতে পারবো না, পুলিশের বিষয়টা দেখছে, পুলিশ সেটা বলবে। আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। এটুকু কারখানা দেখুন, কলকাতা শহরে প্রচুর জায়গায় প্রচুর কারখানা আছে, আবার অনেকে লাইসেন্স নিয়েও করছে, অনেকে ইনলিগালও করছে। যদি এখানে আমি বলছি যদি ইনলিগালি হয়ে থেকে থাকে, এক্ষুনি তো আমি বলতে পারবো না ওদের কাছে কি কাগজপত্র আছে। যদি কাগজপত্র কিছু ইনলিগালি হয়ে থাকে তার জন্য যা ব্যবস্থা নেওয়ার। মন্ত্রী আশ্বস্ত করেছেন অভিযোগ প্রমাণিত হলে মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে মঙ্গলবার পর্যন্ত সেই মালিকের কোনো হদিশই মেলেনি। সবকিছুর মাঝেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এক রাশ ক্ষোভ উগরে দিচ্ছেন নিখোঁজদের পরিজনেরা। তাদের আক্ষেপ, চরম অব্যবস্থা আর নজরদারির গাফিলতির মূল্য দিতে হলো অনেকগুলো প্রাণ দিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রীর কথায় অখিলেশ দারুণ কাজ করছে, ওর আগামীর জন্য শুভকামনা রইল। এরপরেই বিজেপিকে আক্রমণ করেন অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানান অখিলেশ যাদবের কাজের প্রশংসা করেছেন তিনি। তার কথায় অখিলেশ দারুণ কাজ করছে, ওর আগামীর জন্য শুভকামনা রইল। এরপরই বিজেপিকে আক্রমণ করেছেন অখিলেশ যাদব। তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কার্যত একাই লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিজেপি নানাভাবে সমস্যা তৈরি করছে। বাংলায় এসআইআর চালু করা হয়েছে, বেশি মানুষ যাতে ভোট দিতে পারেন সেই লক্ষ্য না রেখে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। তার দাবি এসআইআর আসলে এনআরসিরই অন্য রূপ। তার কথায় এতদিন ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছিল, কিন্তু দিদি ডিজিটাল ভোট চুরি রুখে দিয়েছেন। পাশাপাশি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন মহারাষ্ট্রে ইডি, সিবিআই, আয়কর দপ্তরকে কাজে লাগিয়ে জয় পেয়েছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তাই এদিনের সাক্ষাৎ থেকেই উঠে এলো বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বস্তুত সোমবার সস্ত্রীক কলকাতায় পৌঁছন অখিলেশ যাদব। মঙ্গলবার শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার, সেই উপলক্ষেই এই সফর। তার আগমন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো বৈঠক হয় কিনা। সেই জল্পনা সত্যি করে দিয়ে মঙ্গলবার সকালেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অখিলেশ। সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় শাসক দলকে। তার বক্তব্যে উঠে আসে আইপ্যাক ইডি অভিযানের পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। অখিলেশের মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের পেইন ভুলতে পারেনি, আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন। এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। এই প্রসঙ্গ টেনেই তিনি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন। অখিলেশ যাদবের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তার কথায় বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না, তাই এখন তাদের একমাত্র লক্ষ্য সম্মানের সঙ্গে হার স্বীকার করা। অখিলেশের মন্তব্য স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো সংশয় দেখছেন না। হাই নিউজ নেটওয়ার্ক। পিছিয়ে গেল ভোটের আগে বিধানসভার শেষ অধিবেশন। ভোটের আগে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন পিছিয়ে যাওয়ায় বাজেট পেশের দিনক্ষণ নিয়ে তৈরি ধোঁয়াশা। ভোট অন অ্যাকাউন্ট কবে পেশ হবে তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু জোর চর্চা। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আরও কিছুটা পিছিয়ে গেল। আপাতত প্রশাসনিক সূত্রের ইঙ্গিত, আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে অধিবেশন। ফলে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে রাজ্য বাজেট পেশের দিনক্ষণ।
কারণ এখনও পর্যন্ত বাজেট কবে পেশ হবে সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। উল্লেখযোগ্যভাবে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এটাই শেষ বাজেট। বিধানসভা ভোটের মুখে আদতে এটি হবে একটি ভোট অন অ্যাকাউন্ট। আগে বিধানসভা সূত্রে স্পষ্ট করে জানানো হয়েছিল 31শে জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং 2রা ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। দিনক্ষণ নিজেই জানিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সূচি কার্যত ভেস্তে গিয়েছে। অধিবেশন শুরু এবং বাজেট দুটোই পিছিয়ে যাওয়ায় কবে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রশাসনিক মহলে আপাতত আলোচনা চলছে 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে, যদিও সরকারিভাবে এখনো কিছু ঘোষণা হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই অধিবেশন শেষ হওয়ার কথা ছিল 5ই ফেব্রুয়ারি, কিন্তু নতুন করে শোনা যাচ্ছে অধিবেশন চলতে পারে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। কেন এই দেরি তা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি। তবে নবান্ন এবং বিধানসভা সূত্রে দুটি কারণ নিয়ে জোর আলোচনা চলছে। প্রথমত, জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় কর্মসূচি রয়েছে। 28 তারিখ আবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মসূচি ও সাংগঠনিক ব্যস্ততার সঙ্গে অধিবেশনের সূচি মেলাতেই এই বদল বলে অনেকের ধারণা। দ্বিতীয়ত, ভোট অন অ্যাকাউন্ট পেশ হলেও বাজেট তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যেহেতু এই বাজেট 4 মাসের জন্য, তাই হিসেব নিকেশের বাড়তি সময় লাগছে বলে মনে করছে প্রশাসনিক মহল। ভোটের পর নতুন সরকার গঠিত হলে সেই সরকার ফের একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর হয়রানির মাঝেই আগামী মাসে দিল্লি সফরে মমতা। দলীয় সূত্রে খবর, 3 দিনের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সফরকালে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে সাধারণ মানুষের হয়রানি চলছেই। অভিযোগ তুলে প্রতিবাদে বারবার গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর নিয়ে অশান্তির আবহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে নির্বাচন কমিশনে যাবেন কিনা তা এখনো স্পষ্ট করেননি। সোমবার সাধারণতন্ত্র দিবসে লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে চা চক্রে যোগ দিয়ে দিল্লি যাত্রার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসেই তার দিল্লি যাওয়ার কথা শোনা যাচ্ছে। যে সময় মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন তখন সংসদে বাজেট অধিবেশন চলবে, তাই অধিবেশনে তৃণমূলের সংসদীয় দলের ভূমিকা কি হবে তা মমতা ঠিক করে দিতে পারেন। এসআইআর আবহে মুখ্যমন্ত্রী নিজে দিল্লি যাওয়ার কথা বলতেই চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের হয়রানির কথা দেশবাসীর কাছে পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা বলেই মনে করা হচ্ছে। এর আগে এসআইআর প্রক্রিয়ায় আমজনতার হয়রানির প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। তাতে সামিল হন সেলিব্রিটিরাও। ওই দিন মিছিল শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নেত্রীর অনুমতি নিয়ে বলছি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে যাব। এরপর গত বছরের শেষ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে আপত্তির কথা তুলে প্রশ্ন করেন, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই সব প্রশ্নের জবাব দেননি বলে পরে সংবাদ মাধ্যমে দাবি করেছেন অভিষেক। এদিকে এসআইআর-এর কার্যপদ্ধতির জটিলতা ও অমানবিকতার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় মোট 5টি চিঠি লিখেছিলেন জ্ঞানেশ কুমারকে। কোনো চিঠির জবাব আসেনি। তাই এই সফরে তিনি সরাসরি কমিশনের দপ্তরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন কিনা সেই দিকেও নজর ওয়াকিবহাল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। বন্দে ভারতে নিরামিষ খাবার, নেই আমিষের অপশন। এই নিয়ে তীব্র বিতর্ক, নিন্দার ঝড় ওঠে। খবরটি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই নিয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এবার খাবারের তালিকায় আমিষের অপশন রাখতে রেলমন্ত্রীর কাছ থেকে তিনি দ্রুত পদক্ষেপের আশ্বাস আদায় করেছেন বলেই খবর। বন্দে ভারতে নিরামিষ খাবার, নেই আমিষের অপশন। এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল কয়েকদিন আগেই। উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। বাংলা থেকে ছেড়ে অসম যাবে যে ট্রেনটি, তাতে আমিষ খাবারেরই অপশন নেই, এটা মানতে পারছিলেন না অনেকেই। ফলে নিন্দার ঝড় ওঠে এই বিষয়টি নিয়ে। খবরটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। সূত্রের খবর, তিনি এই নিয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রথমে তার আত্মসহায়কের সঙ্গে যোগাযোগ এবং তারপর সরাসরি রেলমন্ত্রীর ফোন, সব মিলিয়ে বিষয়টি দ্রুত উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। রবিবার রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বালুরঘাটের সাংসদ স্পষ্ট জানিয়ে দেন, বন্দে ভারত স্লিপারের মেনুতে আমিষ থাকছেই। সোমবার সকালে এক বেসরকারি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, শনিবার রেলমন্ত্রীর আত্মসহায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারপর রেলমন্ত্রী নিজেই রবিবার তাকে ফোনও করেন এবং সুকান্ত মজুমদার জানান, বন্দে ভারত স্লিপারের মেনুতে শুধু নিরামিষ থাকায় তৃণমূল অন্য ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করছে। তারপরই রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন। সুকান্ত মজুমদারের দাবি, বন্দে ভারত স্লিপারে আমিষ চালু না করার কোনো নীতিগত সিদ্ধান্ত রেলের ছিল না। যেহেতু ট্রেনটি সদ্য চালু হয়েছে, তাই শুরুতে সব পরিষেবা একসঙ্গে দেওয়া সম্ভব হয়নি, তাই আপাতত নিরামিষ দিয়ে মেনু সাজানো হয়। রেলমন্ত্রীর তরফে জানানো হয়েছে, শুধু নিরামিষ খাবার রাখার বিষয়টি কখনোই স্থায়ী পরিকল্পনা ছিল না। নতুন পরিষেবা চালুর সময় প্রাথমিকভাবে যে মেনু চালু করা হয়েছিল তাতে বিভ্রান্তি তৈরি হয়েছে। খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপারের খাবারের তালিকায় আমিষ যুক্ত হবে। উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগে মালদহ থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া কামাখ্যা রুটে চলা এই ট্রেন ঘিরে স্বাভাবিকভাবে যাত্রীদের প্রত্যাশা ছিল অনেকটা বেশি। সেই আবহে খাবারের মেনু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সুকান্ত মজুমদার রেলমন্ত্রীর কাছে স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও অসম এই দুই রাজ্যের বাসিন্দাদের বড় অংশই আমিষভোজী। সেখানে দীর্ঘপথে স্লিপার ট্রেনে শুধু নিরামিষ খাবার রাখলে অসন্তোষ তৈরি হবেই। সেই বাস্তবতা মাথায় রেখে রেলমন্ত্রীর কাছ থেকে তিনি দ্রুত পদক্ষেপের আশ্বাস আদায় করেছেন। রেলমন্ত্রীর আশ্বাসে আপাতত বিতর্কের পারদ নামলেও কবে বাস্তবে বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে আমিষ খাবার যোগ হয় সেদিকে তাকিয়ে সকলেই। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের শুরুতে ফের আতঙ্কের পরিবেশ তথ্য প্রযুক্তি সেক্টরে। 27 জানুয়ারি প্রায় 16,000 কর্মী ছাঁটাই করবে আমাজন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। নতুন বছরের শুরুতেই ফের আতঙ্কের পরিবেশ তথ্য প্রযুক্তি সেন্টারে। 27 জানুয়ারি 16,000 কর্মী ছাঁটাই করবে আমাজন। ভারতীয় সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট এমনটাই দাবি করছে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল চলতি বছরে প্রায় 30,000 কর্মীকে ছাঁটাই করতে চলেছে সংস্থাটি। মনে করা হচ্ছে 27 জানুয়ারি সেই কথাটাই এবার বাস্তবে পরিণত হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে অ্যামাজনে ভারতের যে টিম রয়েছে তারা বড় সমস্যায় পড়বে। সূত্রের খবর, আগামী দিনে অ্যামাজন আরও বিশাল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করতে পারে। আশঙ্কা করা হচ্ছে এর ফলে ভারতের সংস্থার যে টিম রয়েছে সেগুলি প্রতিকূল অবস্থায় পড়তে পারে। সূত্রের খবর, আমাজনের গুরুত্বপূর্ণ বিভাগ যেমন আমাজন ওয়েব সার্ভিস এবং প্রাইম ভিডিওতে কর্মী সংখ্যা হ্রাস করা হতে পারে। গত বছর অক্টোবর মাসে প্রায় 14,000 হোয়াইট কলার কর্মীকে ছাঁটাই করে দিয়েছে আমাজন। সেই ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে। বলে রাখা ভালো, 2022 সালে প্রায় 27,000 কর্মীকে বসিয়ে দিয়েছিল এই সংস্থা। এরপরে 2023 সালে এক ধাক্কায় 30,000 কর্মী ছাঁটাই করে তারা। করোনা পরিস্থিতিতে অনলাইন পরিষেবা ঠিক রাখতে বিপুল কর্মী নিয়োগ করেছিল আমাজন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা বোঝা বলেই মনে করছে সংস্থা। ফলে খরচের চাপ সামলাতে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিপুল এই কর্মী সংকোচনের পথে হাঁটতে চলেছে এই ই কমার্স সংস্থা। ব্যয় সংকোচের কথা আমাজন বললেও এর নেপথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এআই গবেষণার ব্যাপক টাকা ঢালতে পারে জেফ বেজোস। শুধু আমাজন নয়, গত কয়েক বছরে ফ্লিপকার্ট সহ একাধিক সংস্থা কর্মসংস্থানের পথে হেঁটেছে। এমনকি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেও একাধিক কর্মী ছাঁটাইয়ের পথেও হেঁটেছে। একের পর এক সংস্থায় কর্মী ছাঁটাইয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ছে চাকরিহারারা। হাই নিউজ নেটওয়ার্ক। বেশ কয়েক দফায় বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পর হাইব্রিড ওয়ার্ক মডেল শুরু করেছে নারায়ণ মূর্তির সংস্থা ইনফোসিস। ইনফোসিসের বর্তমান নীতি অনুযায়ী কর্মীদের এখন থেকে মাসে কমপক্ষে 10 দিন অফিসে উপস্থিত থাকতে হবে। বাকি 20 দিন তারা চাইলে বাড়ি থেকে কাজ করতে পারেন। বেশ কয়েক দফায় বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পর হাইব্রিড ওয়ার্ক মডেল শুরু করেছে নারায়ণ মূর্তির সংস্থা ইনফোসিস।
নয় মডেলের মাধ্যমে কর্মীরা মাসে 20 দিন বাড়িতে বসে কাজের সুযোগ রয়েছে। এই পদ্ধতিতে বাড়িতে কাজের জন্য কর্মীদের কত পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার হিসেব রাখবে সংস্থার দাবি, এই উদ্যোগের মূল উদ্দেশ্য কর্মীদের কাজের পরিষেবার সামগ্রিক পরিবেশগত প্রভাব সঠিক মূল্যায়ন করা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইনফোসিস তার কর্মীদের মধ্যে এক সমীক্ষা শুরু করেছে, যেখানে কর্মীদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা যখন বাড়িতে বসে কাজ করেন সেই সময় কত পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। ইনফোসিসের বর্তমান নীতি অনুযায়ী কর্মীদের এখন থেকে মাসে কমপক্ষে 10 দিন অফিসে উপস্থিত থাকতে হবে, বাকি 20 দিন তারা চাইলে বাড়ি থেকে কাজ করতে পারবেন। যেহেতু বিপুল সংখ্যক কর্মী বাড়িতে বসে কাজ করছেন, তাই বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের মোট কার্বন নির্গমনের হিসেব রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থার তরফে ইতিমধ্যেই কর্মীদের এই বিষয়ে ইমেলও করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে ঘরে বসে কাজের সময় ব্যবহৃত বিদ্যুৎ কোম্পানি গ্রিনহাউস গ্যাস নির্গমনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইনফোসিসের সিএফও জায়েশ সংরাজাকা এই উদ্যোগের কারণে ব্যাখ্যা করে জানিয়েছে, সংস্থা যেহেতু হাইব্রিড ওয়ার্ক মডেলে কাজ করছে, ফলে বিদ্যুতের ব্যবহার কার্বন নির্গমনের পরিবেশগত প্রভাব আর অফিস ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নেই। বাড়িতে কাজের ফলে যে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তা ইনফোসিসের মোট কার্বনের নির্গমনের অংশ, তাই এই বিদ্যুৎ ব্যবহারের তথ্য সংস্থার জন্য একান্ত প্রয়োজনীয়। সমীক্ষায় সংস্থার তরফে কর্মীদের জিজ্ঞাসা করা হয়েছে কর্মচারীদের কাজের সময় তাদের পরিবারের বিদ্যুৎ খরচ, অফিসের কাজের জন্য তারা যে ডিভাইস ব্যবহার করে যেমন ল্যাপটপ, মনিটর এবং ইন্টারনেট, যেখানে কিভাবে তারা বিদ্যুৎ সাশ্রয় করবেন, এই সমস্ত কিছু উল্লেখ্য। হাইব্রিড ওয়ার্ক মডেল গত 15 বছর ধরে পরিবেশগত টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে ইনফোসিস। নয়া নীতিতে কর্মীদের জন্য বাড়িতে বসে কাজের সুযোগ বাড়ানো হয়েছে সংস্থার তরফে। এতদিন ইনফোসিস নিজেদের অফিসে কার্বন নিগমের খুঁটিনাটি কমানোর বিষয়ে সচেষ্ট ছিল। এবার যেহেতু বাড়ি থেকে বসে কাজের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, তাই পরিবেশগত দিককে গুরুত্ব দিয়ে সেখানে বিদ্যুৎ খরচের হিসেব রাখতে চায় সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হতে চলা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এই চুক্তির ফলে কি কি সুবিধা হবে তাও সবিস্তারে উল্লেখ করেছেন তিনি। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হতে চলা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এই চুক্তির ফলে কি কি সুবিধে হবে তাও সবিস্তার উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হতে চলেছে। বিশ্বের মানুষ বলছে এটা সব চুক্তির জননী। এই চুক্তির উপকারিতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের 140 কোটি মানুষ এবং ইউরোপের দেশগুলির কয়েক কোটি মানুষের জন্য দারুণ সুযোগ তৈরি করবে। এটা নির্মাণ শিল্প এবং অনুসারী শিল্পগুলির ক্ষেত্রে আরও গতি আনবে। এর ফলে বাণিজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক গণতন্ত্র পোক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টার সঙ্গে সোমবার বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে আলোচনা হয় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে। সেই বৈঠক নিয়ে আশাবাদী ছিল সব পক্ষই। সোমবারের সেই বৈঠক যে ফলপ্রসূ হয়েছে তা জানান ভারতের বিদেশ সচিব রাজেশ আগরওয়াল। এবছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় কমিশনের প্রধান। দিন কয়েক আগে উর্সুলা জানিয়েছিলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতেই এই দেশে আসছেন তিনি। মোদির সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, সফল ভারতই পারে বিশ্বকে আরও স্থিতিশীল, উন্নত এবং নিরাপদ করে তুলতে। সব মিলিয়ে ব্রিটেনের পর ইউরোপ ইউনিয়নের সঙ্গে এফটিএ চূড়ান্ত হওয়া ছিল সময়ের অপেক্ষা। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে মঙ্গলবারই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের তরফে যৌথভাবে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা হতে পারে। তারপর বেশ কিছু আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় এই চুক্তি কার্যকর হতে পারে। প্রসঙ্গত, এই চুক্তি কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য 27টি দেশে ভারতের 90% পণ্য বিনা শুল্কে রপ্তানি করা যাবে। আবার ইউরোপের অন্য দেশগুলির পণ্য আমদানির ক্ষেত্রেও কোনো শুল্ক আরোপ করবে না নয়াদিল্লি।
এই চুক্তির ফলে রপ্তানিযোগ্য 25% পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক আরোপ হচ্ছে না। এর ফলে উপকৃত হবেন ভারত এবং ইউরোপের ওই দেশগুলিতে থাকা মোট 190 কোটি ক্রেতা। তাই এই চুক্তিকে অনেকেই সব চুক্তির জননী বলছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।